নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক নিমাই ভট্টাচার্যর রাঙা বৌদি। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। রাঙাদা বেরিয়ে যাবার পর আবার আমরা চা খাই, টুকটাক কথাবার্তা বলি। আস্তে আস্তে গোধূলির শেষ আলো বিদায় নেয়। রাঙা বৌদি আমার ঘরের জানলা দিয়ে দিঘির দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ দেখার পর বলে, জানো পাপাই, রোজ এই সময়টুকু এই জানলার ধারে বসে গোধূলির আলো মিলিয়ে যেতে দেখি। আমি একটু হেসে বলি, তুমি বেশ রোম্যান্টিক আছো। রাঙা বৌদি সঙ্গে সঙ্গে দৃষ্টি ঘুরিয়ে আমার দিকে চেয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলে, 100 বার আমি রোমান্টিক। যে রোমান্টিক না, সে তো এই পৃথিবীর কিছুই ভালোবাসতে পারে না। ও একটু হেসে বলে, শুধু ছেলে মেয়ের প্রেমের রোমান্স শেষ হয় না। পাহাড়ের কোলে মেঘের লুকোচুরি, বনে জঙ্গলে আলোর খেলা, কাঠবিড়ালিদের চাপল্য ও আরও শত সহস্র কত কিছুর মধ্যেই রোমান্স আছে, তাই না? আমি ওর কথা শুনে অবাক হয়ে যাই। সত্যি কথা বলতে কি, আগে কারোর কাছে আমি ঠিক এই ধরনের কথা শুনিনি। আমি বিস্ময়মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকাই। হঠাৎ রাঙা বৌদি তিরিং করে লাফ দিয়ে উঠে বলে, যাই একটু রান্না বান্না করি। আমি ওর পিছন পিছন রান্নাঘরের দিকে যেতে যেতে বলি, একটা ফ্রিজ থাকলে তোমার আর দুবেলা রান্না করতে হয় না। না পাপাই, আমি ফ্রিজ চাই না। রান্না না করলে সে সময়টুকু কাটাবো কি করে? এই প্রশ্নের আমি কি জবাব দেব? তাই তো রান্নাঘরে ঢুকেই জিজ্ঞেস করি, এখন কি রাঁধবে? ফুলকপি কাটতে বসেই রাঙা বৌদি বলে, চাউল চাপাটি সবজি। বাহ, তুমি তো হিন্দি বলতে পারো। জি হ্যাঁ। আমি হেসে উঠি, বলি, তুমি বেশ রসিক আছো। ও ফুলকপি কাটতে কাটতেই একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, রসিক হওয়াই তো আমার কাল হয়েছে। কেন? যারা রসিক হয়, রোমান্টিক হয়, তাদের অনুভূতিগুলো খুব সূক্ষ্ম হয়। সাধারণ মানুষ যা তুচ্ছ মনে করে, যা অগ্রাহ্য করতে পারে, রসিক রোমান্টিকরা তা পারে না। তাই তো তারা পদে পদে দুঃখ পায়। আমি ওর কথা শুনে অবাক না হয়ে পারি না। আবার রসিক রোমান্টিকরা অন্যের ছোটোখাটো দুঃখ আক্ষেপ বুঝতে পারে, অন্যেরা তা পারে না। ও আলু কাটতে কাটতে আমার দিকে তাকিয়ে বলে, যেমন তোমার দিদি, সে যেমন তোমাদের অতি তুচ্ছ দুঃখ কষ্ট বুঝতে পারে, তোমাদের বাড়ির আর কেউ তা পারে না। ঠিক বলেছ। খুকি রোমান্টিক বলেই তো এত সেন্সিটিভ, এত চার্মিং। শুনে আমার ভালো লাগে। প্রশ্ন করি, আমাদের বাড়ির অন্যদের চাইতে তুমি বুঝি দিদিকেই সবচাইতে বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো? ওকে কে ভালোবাসে না? আমি আবার হেসে বলি, সত্যি আমাদের কলোনির সবাই দিদিকে ভালোবাসে। মুহূর্তের জন্য থেমে বলি, দিদি তোমাকেও খুব ভালোবাসে। জানি। আটা মাখার উদ্যোগ করতে করতে রাঙা বৌদি একটু হেসে বলে, খুকু এলে তো আমরা দুজনে রাত্রি 3টে সাড়ে 3টে পর্যন্ত গল্প করি। অত রাত অবধি কি গল্প করো? তুমি বুঝবে না। আমাদের মনের কথা তো তোমরা পুরুষরা বুঝবে না। তাছাড়া সব কথা কি পুরুষ মানুষকে বলা যায়? বিয়ের পর স্বামীকে? না, তাও যায় না। রাঙা বৌদি আমার দিকে তাকিয়ে একটু হেসে বলে, কথা বলার অঢেল সময় পড়ে আছে, এখন যাও গা টা ধুয়ে নাও। আমি চান করব। তোমার ঘরে আয়না, চিরুনি, পাউডার কিছুই নেই। আমার ঘরে ওসব রাখা আছে। আমি পাউডার টাউডার মাখি না। এই গরমে পাউডার মাখলে ভালোই লাগবে, তা না হলে ঘামে কষ্ট পাবে। আমি চান টান করে এসে রাঙা বৌদির ঘরে চুল আঁচড়াচ্ছি। ঠিক সেই সময় ঘরমাক্ত কলেবার হয়ে ও ঘরে ঢুকেই বসে পড়ে বলে, ইস, রান্নাঘরে কি গরম! ঘামে তোমার ব্লাউজ একদম ভিজে গেছে। আঁচল দিয়ে মুখ মুছতে মুছতেই একটু হেসে বলে, পাপাই বাবু, মেয়েদের কি কম জ্বালা?
গরম লাগলে তোমরা দিব্যি খালি গায়ে থাকতে পারো, আর মেয়েরা 11-12 বছর থেকেই তাদের শরীর ঢেকে রাখতে হয়। তোমাদের তো অভ্যাস হয়ে যায়। অভ্যাস হলে কি কষ্ট হয় না? পাখার হাওয়ায় ঘাম শুকিয়ে যেতেই রাঙা বৌদি আলনা থেকে শাড়ি টাড়ি হাতে তুলে নেয়, বলে, যাই গায়ে একটু জল ঢেলে আসি। হ্যাঁ, যাও। রাঙা বৌদি বাথরুমের দিকে পা বাড়াতেই আমি আমার ঘরে যাই। জানলার ধারে বসে আবছা চাঁদের আলোয় দিঘির দিকে তাকিয়ে থাকি। বেশ কিছুক্ষণ পর রাঙা বৌদির গলা শুনি, জানলার ওখানে দাঁড়িয়ে কি দেখছো? ঘুরে দাঁড়িয়েই ওকে দেখে একটু হাসি। কি ব্যাপার, হাসছো কেন? তোমাকে খুব সুন্দর লাগছে। যাক, তাও তুমি বললে। তার মানে? ও আপন মনেই একটু হেসে বলে, কে আমাকে সুন্দর বলে? কেন, রাঙাদা? এ কথার জবাব আজ দেব না। রাঙা বৌদি প্রায় না থেমেই বলে, এবার বলো কি খাবে? চিড়ে ভাজা খাবে? না না, তোমাকে আবার রান্নাঘরে গিয়ে ভাজাভুজি করতে হবে না। ও একটু হেসে বলে, চিড়ে ভাজতে আর ক মিনিট লাগবে। না না, ওসব করতে হবে না। কেন, আমার কষ্ট হবে? কষ্ট হবে কেন? এসব করা তো তোমার অভ্যাস আছে। আমার কথা শুনে ও না হেসে পারে না। মুড়ি খাবে? মুড়ি মাখবো? তা খেতে পারি। রাঙা বৌদি চলে যায়। আমি মনে মনে ভাবি, আমরা পুরুষরা দৈনন্দিন জীবনে কত সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করি, কিন্তু তার পিছনে যে মেয়েদের কি কষ্ট করতে হয় তা মুহূর্তের জন্য চিন্তা করি না, মনে করার প্রয়োজনও বোধ করি না। আমরা পুরুষরা কি স্বার্থপর! একটু স্থির হয়ে ভাবলে বিস্মিত না হয়ে উপায় নেই। পেটের মধ্যে 9 মাস 9.5 মাস সন্তান ধারণ করা কি সহজ কথা? তাছাড়া শুনেছি সন্তান জন্মের সময় সব মায়েদেরই অসম্ভব কষ্ট সহ্য করতে হয়। কখনো কখনো মা আমাকে বলেন, খুকি বা মিতু হবার সময় সত্যি আমার বিশেষ কষ্ট হয়নি, কিন্তু তুই হবার আগে পুরো 3 দিন আমাকে অসহ্য ব্যথা সহ্য করতে হয়েছে। তারপর চৈত্র মাসের গরম। আমি মাকে জড়িয়ে ধরে বলি, মা, আমি সারা জীবনেও তোমাকে কোনো কষ্ট দেব না। মা আমার মুখখানা বুকের উপর চেপে ধরে একটু হেসে বলেন, তা আমি জানি। সন্তান ভূমিষ্ঠ হবার পর কি মায়েদের কষ্ট শেষ হয়? বিন্দুমাত্র না। মাসের পর মাস, বছরের পর বছর তাকে কষ্ট করতে হয়, সেই সঙ্গে কত রকমের দুশ্চিন্তা। সন্তান বড় হবার পরও কি কম জ্বালা সহ্য করতে হয় মায়েদের? সন্তান বিপদগামী হলে, নেশাখোর হলে, অকর্মণ্য হলে, দ্বৈত জীবনে বিপর্যস্ত হলেও মাকে চোখের জল ফেলতে হয়। হবেই। আমাদের কলোনিতেই তো এই ধরনের কত কি ঘটতে দেখি। সুকুমারের মা তো কাঁদতে কাঁদতে আমার মাকে বলেন, ছেলেটা যদি আঁতুরেই মারা যেত তাহলে 2-4 দিন চোখের জল ফেলেই সব ঝামেলা মিটিয়ে দিতে পারতাম। আর এখন নিজের পেটের ছেলের মৃত্যু কামনা করতে পারি না বলেই প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করি। এসো পাপাই, এসো। ঘুরে দেখি রাঙা বৌদি 2টো বাটিতে মুড়ি মাখা আর 2 কাপ চা নিয়ে হাজির। মুড়ি খেতে খেতেই জিজ্ঞেস করি, তুমি রোজ এই সময় কিছু খাও? খেতে ইচ্ছে করলেও বিশেষ খাই না। কেন? একলা একলা খেতে কি ইচ্ছে করে? একলা একলা কিছুই করতে ভালো লাগে না। একটু পরে রাঙা বৌদি একটু হেসে বলে, তোমার দাদা কলকাতা গেলে আমি দুবেলা রান্নাই করি না, রাত্রে একটু মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়ি। আমরা চা খাওয়া শেষ করতে না করতেই আলো চলে গেল। রাঙা বৌদি সঙ্গে সঙ্গে বলে, এই শুরু হলো। শুরু হলো মানে? দেখো না রাত্রে কবার আলো যায়। কলকাতায় তো বিশেষ লোডশেডিং হয় না। ও বোধহয় একটু হাসে, বলে, গভর্নমেন্ট কলকাতাকে আলো দেবে বলেই তো গ্রাম বাংলাকে অন্ধকার রাখে। ও সঙ্গে সঙ্গেই বলে, একটা হ্যারিকেন জ্বালাই। এই অন্ধকারে যাবে কি করে? রাঙা বৌদি পা বাড়াতেই জিজ্ঞেস করি, আমি আসবো? না না, তোমাকে আসতে হবে না। একটু পরেই রাঙা বৌদি একটা হ্যারিকেন নিয়ে এসে আমার ঘরের দরজার সামনে রেখে আমার খাটে শুয়ে পড়ে। বলে, এসো পাপাই, আমার পাশে বসো।
আমি পাশে বসতেই ও আমার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমার মনে হয় যাদের জীবন শৈশবেই এলোমেলো হয়ে যায়, সারা জীবনই তাদের এলোমেলো হয়ে কাটে। এসব কথার তাৎপর্য আমি ঠিক বুঝতে পারি না, শুধু বুঝতে পারি ওর অনেক দুঃখ। একটু চুপ করে থাকার পর বলি, আমি তো আছি, তোমাকে আর একলাও থাকতে হবে না, দুঃখও থাকবে না। ও একটু হেসে বলে, তুমি আমার সব দুঃখ দূর করে দেবে? দেব না কেন? আমি কি তোমার পর নাকি? আমি তোমাকে ভালোবাসি না? রাঙা বৌদি পাশ ফিরে শুয়ে দু হাত দিয়ে আমার হাত চেপে ধরে হাসতে হাসতেই বলে, যাক বাঁচালে, তুমি ছাড়া কেউ বলেনি আমার সব দুঃখ দূর করে দেবে। সত্যি বলছি রাঙা বৌদি, যে আমাকে ভালোবাসে তার জন্য আমি সব করতে পারি। তুমি দিদিকে জিজ্ঞেস করলেই জানতে পারবে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। আমি জানি তুমি মিথ্যে বলবে না। আমি জানি খুকির সামান্য একটু জ্বর হলেও তুমি তার বিছানা থেকে ওঠো না। দিদির শরীর খারাপ হলে আমার কিছুই ভালো লাগে না। আমার জ্বর হলে তুমি আমার কাছে বসে থাকবে? নিশ্চয়ই থাকবো। সঙ্গে সঙ্গেই একটু হেসে বলি, তাই বলে আমি চাইছি না তোমার জ্বর টর হোক। তা চাইবে কেন? তবে সব মানুষেরই তো মাঝে মধ্যে শরীর খারাপ হতে পারে। যখন হবে তখন দেখা যাবে। হঠাৎ আলো জ্বলে ওঠে, মাথার ওপর পাখা ঘুরতে শুরু করে। দুজনেই হেসে উঠি। দুজনেই প্রায় একসঙ্গে প্রশ্ন করি, হাসছ কেন? রাঙা বৌদি বলে, আমি এমনি হাসছি। বলতে পারো তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে বলেই হাসছি। এবার বলো তুমি কেন হাসছ? আমি তোমাকে দেখে হাসছি। কি ইন্টারেস্টিং মেয়ে তুমি। আমি ইন্টারেস্টিং? নিশ্চয়ই তুমি ইন্টারেস্টিং। যদি তোমার মনে এত দুঃখই থাকে তাহলে এত সুন্দর হাসি কোথা থেকে আসে? তুমি এসে গেছো, আমাকে আর একলা একলা থাকতে হচ্ছে না, তাই তো দুঃখ চলে গেছে বলে প্রাণ খুলে হাসতে পারছি। আমি একটু হাসি, বলি, তাহলে আমি দুঃখহরণ, কি বলো? একটু পরে আবার আলো চলে যায়। দেখছো তো পাপাই, এখানে কেমন যখন তখন আলো চলে যায়। দিনের বেলায় তো লোডশেডিং হলো না। দিনের বেলা না যাওয়াতেই বুঝেছি আজ সন্ধ্যের পর থেকেই জ্বালাবে। সারা শহরেই আলো চলে যায়। হাসপাতাল আর তার আশেপাশে যায় না। বাজারে? হ্যাঁ, বাজারেও হয়। ও সঙ্গে সঙ্গেই বলে, সব দোকানেই মালিকরা চাঁদা দিয়ে একটা বিরাট জেনারেটর বসিয়েছে, তাই। ভালোই করেছে, না করে তো উপায় নেই। একটু পরেই রাঙা বৌদি বলে, লণ্ঠনের আলোয় ঘড়িটা দেখো তো। ঘড়ি দেখে বলি, 9:05। উঠি, হরিপদর আসার সময় হয়ে গেছে। রাঙা বৌদি লণ্ঠনের আলো বাড়িয়ে বড় দরজার সামনে বারান্দার কোনায় রেখে টর্চ লাইট হাতে নিয়ে রান্নাঘরে যায়। আমি ওর পিছন পিছন যাই। লণ্ঠন জ্বালতে জ্বালতেই ও বলে, পাপাই তুমি ঘরে যাও, আমি তোমার দাদার খাবারটা টিফিন ক্যারিয়ারে ভরেই আসছি। কি করব ঘরে গিয়ে? তুমি রাঙাদার খাবার ঠিক করো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি রাঙা বৌদি কত পরিপাটি করে টিফিন ক্যারিয়ারে খাবার ভরে। রুটি, আলু ফুলকপির তরকারি, মাংস, তাছাড়া 4 টুকরো করা একটা কাঁচা পেঁয়াজ, একটু লবণ, একটা লঙ্কা, তাছাড়া একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটিতে একটা বড় রসগোল্লা। আমি বলি, তোমার সব কাজের মধ্যেই বেশ রুচিবোধ আর আন্তরিকতা আছে। আন্তরিকতা আছে কিনা বলতে পারবো না, তবে যা তা করে কোনো কাজ করাই আমি পছন্দ করি না। যে এই খাবার খাবে সে বুঝবে তোমার আন্তরিকতার স্পর্শ। জানি না। লণ্ঠনটা রান্নাঘরে রেখে টিফিন ক্যারিয়ার নিয়ে রাঙা বৌদি বারান্দায় উঠতে না উঠতেই কলিং বেল। আলো জ্বলে ওঠে। পাপাই একটু জোরে জিজ্ঞেস করো তো কে? কে? আমি হরিপদ। পাপাই দরজাটা খোলো। দরজা খুলতেই হরিপদ একগাল হেসে বলে, আপনিই তো দাদাবাবুর ছোট ভাই, তাই না? আমি জবাব দেবার আগেই রাঙা বৌদি বলে, হ্যাঁ, ও এখানে কলেজে ভর্তি হবে।
টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়েই হরিপদ আবার একটু হেসে বলে, খুকিদি আমাকে খুব ভালোভাবে চেনেন। হ্যাঁ, দিদি তো মাঝে মাঝে আসে। উনি দোকানেও আসেন, আপনিও আসবেন। হ্যাঁ, আসব। হরিপদ আর দেরি করে না, সাইকেল হাঁকিয়ে চলে যায়। আবার আলো চলে যায়। রাঙা বৌদি ঘরের দিকে পা বাড়িয়ে বলে, একটু বুদ্ধি কম হলেও হরিপদ যেমন অনেস্ট সেই রকমই সিনসিয়ার। দেখে সেই রকমই মনে হয়। ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়েও বলে, পাপাই তুমি কি এখন খাবে? তুমি যদি খাও তাহলে খাবো। কটা বাজে? হাতের ঘড়ি দেখে বলি, 9:15। তাহলে একটু পরেই খাবো, কি বলো? হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে হয়তো আলো এসে যাবে। সেই আশাতেই তো একটু পরে খাবো বললাম। আলো এলো প্রায় 9:45। তারপর আমরা খেতে যাই। খেতে খেতেই রাঙা বৌদি বলে, খেয়ে দেই ঘুমিয়ে পড়বে না, গল্প করব। বলতে পারলাম না, ব্যায়াম করতে যাই বলে 5টার আগেই আমার ঘুম ভেঙে যায়, তাই তো বেশি রাত পর্যন্ত জাগতে পারি না। বললাম, গল্প করব বই কি। খেয়ে দিয়ে রাঙা বৌদি ভাঁড়ার ঘর আর খাবার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে রান্নাঘরে তালা দেয়। তারপর পিছনের দরজা, সদর দরজা আর রাঙাদার ঘরে তালা দিয়ে হাসতে হাসতে বলে, সাহেব বিবি গোলামের ঘড়িবাবুর মতো আমি এবারই তালাবাবু। তাই তো দেখছি, দুজনের সংসার হলে কি হবে, কাজের শেষ নেই। যাক, এখন তো তোমার ছুটি। সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করি, কোন ঘরে বসবে? একদিন তোমার ঘরে, একদিন আমার ঘরে গল্প হবে। আজ তোমার ঘরেই চলো। চলো। আমার ঘরে ঢুকেই রাঙা বৌদি বলে, তুমি শো, আমি তোমার পাশে বসছি। তুমি শো, আমি বসছি। ঠিক আছে। রাঙা বৌদি শোবার পর আমি ওর পাশে বসি। আমি একটু সরে শোবো, তাহলে তুমিও শুতে পারবে। না না, তোমাকে সরতে হবে না, আমি বসে বসেই। ও একটু হেসে বলে, কেন, লজ্জা করছে? আমি জবাব দেবার আগেই বলে, লজ্জার কোনো কারণ নেই, তুমি আমার চেয়ে অনেক ছোট। আমি একটু হেসে বলি, তুমি আমার চাইতে মাত্র 5 বছরের বড়। আমার বয়স 21 আর তোমার 26। আমার থুতনি ধরে রাঙা বৌদি বলে, পাপাই বাবু, 5 বছর মানে প্রায় 2000 দিনের বড়, ছেলে খেলার ব্যাপার না। তার মানে তুমি বুড়ি হয়েছ। শুধু শুধু কষ্ট করে বসে না থেকে বুড়ির পাশে স্বচ্ছন্দে শুতে পারো। খুকি এলে তো আমরা দুজন এখানেই শুই। বসে বসে গল্প করতে আমার একটুও কষ্ট হবে না। আবার আলো চলে যায়। দেখছো তো পাপাই, সত্যি বলো, বিরক্ত লাগে কিনা? সারাদিন পর মানুষ একটু শান্তিতে ঘুমোবে, তার উপায় নেই। একটু পরে বলি, এই অন্ধকারে তুমি একলা থাকো কি করে? উপায় কি? বুক ফেটে কান্না আসে, তবু সহ্য করি। ও একটু থেমে বলে, অন্ধকার তবু সহ্য করা যায়, কিন্তু একলা একলা রাত কাটানো সত্যি বড় কষ্টের, বড় দুঃখের। আলো আসে। রাঙা বৌদি বলে, দেখছো রসিকতা? সত্যি রসিকতা। আপন মনে একটু ভেবেও বলে, পাপাই সত্যি করে বলো তো, আজকের দিনটা তোমার কেমন কাটলো? খুব ভালো। কেন বলছো খুব ভালো কাটলো? ওর মুখের দিকে তাকিয়ে একটু হেসে বলি, তার কারণ তুমি। আমি? হ্যাঁ তুমি। প্রায় না থেমেই বলি, আসার সঙ্গে সঙ্গেই তুমি এমন করে কাছে টেনে নিয়েছো যে আমি অবাক হয়ে গেছি। এই 12 ঘন্টার মধ্যে তুমি এমন আপন করে নিয়েছো যে ভাবা যায় না। তোমার আসার খবর শোনার পর থেকেই কেবল মনে হয়েছে, তুমি এলে আমার অনেক দুঃখ চলে যাবে। মনে হয়েছে তোমাকে কাছে পেলে হয়তো আমার অনেক অভাব দূর হবে। সারাদিন আমাকে দেখে বুঝতে পেরেছো তো, তোমাকে হতাশ হতে হবে না। খুশির চাপা হাসি হেসে ও মাথা নাড়তে নাড়তে বলে, তুমি কখনোই আমাকে হতাশ করবে না, করতে পারবে না। ওই আশা নিয়েই বসে থাকো। আমার বিছানা থেকে বালিশ এনে অন্তত পিঠে দাও। নট এ ব্যাড আইডিয়া। হ্যাঁ, আমি পাশের ঘর থেকে বালিশ এনে পিঠে দিই।
রাঙা বৌদি জিজ্ঞেস করে, কি ভালো লাগছে না? হ্যাঁ। আমি হঠাৎ হাই তুলতেই ও উঠে বসে বলে, তুমি শো, সারাদিন তো আমার সঙ্গে বকবক করেই কাটালে, ঘুমের আর দোষ কি? না না, আমার তেমন ঘুম পায়নি। শুলেই ঘুমিয়ে পড়বে, আমিও শুতে যাই। রাঙা বৌদি আর এক মুহূর্ত দেরি না করে একটা বালিশ নিয়ে ওর ঘরের দিকে পা বাড়িয়েই থমকে দাঁড়ায়, বলে, দরকার হলেই আমাকে ডাক দিও। সে তো ডাকতেই হবে। ও চলে যায় ওর ঘরে, আমিও আলো অফ করে শুয়ে পড়ি, কিন্তু কিছুতেই ঘুম আসে না। শুধু রাঙা বৌদির কথাই ভাবি, না ভেবে পারি না। মা, ছোট পিসি আর দিদির কাছে ওর বিষয়ে শুনতে শুনতে আমার মনে হয়েছিল ও ঠিক সাধারণ মেয়ে না। ঘর বাড়ি, খাওয়া দাওয়া, শাড়ি গয়নাতেই ওর মন ভেসে যায় না। দৈনন্দিন জীবনের প্রয়োজন মিটলেই ও খুশি, ও চায় মনের আনন্দ। আজ সারাদিন ওর সঙ্গে কাটিয়ে ওকে ঘন্টার পর ঘন্টা দেখে ওর কথাবার্তা শুনে আমি বুঝেছি ওর রুচিবোধ, জীবনযাত্রা, দৃষ্টিভঙ্গি সবই বৈশিষ্ট্যপূর্ণ। ওকে অগ্রাহ্যও করা যায় না, দূরে সরিয়ে রাখাও অসম্ভব। মা, ছোট পিসি আর দিদিকে যেমন মুগ্ধ করেছে, তেমনি মুগ্ধ হয়েছি আমিও। সত্যি কথা বলতে কি, রাঙা বৌদির একটা বিচিত্র মাদকতা আছে। ওর চোখে, মুখে, দেহের প্রতিটি অঙ্গে ছড়িয়ে আছে সেই মাদকতা। এর উপর আছে ওর হাসি, ওর কথা, ওর লাবণ্য। ও অসামান্যা না হলেও অনন্যা নিশ্চয়ই। এইসব ৭-৫ ভাবি, একেবারেই ঘুম আসছে না। কখনো কখনো বিছানা ছেড়ে জানলার সামনে দাঁড়িয়ে ওই বিরাট বকুল গাছ দেখি। দেখি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে দিঘি, তার চারপাশ। কতক্ষণ যে ওখানে দাঁড়িয়ে থাকি তাও বুঝতে পারি না। একবার মনে হয় আলো জেলে ঘড়ি দেখি, কিন্তু শেষ পর্যন্ত আবার বিছানায় শুয়ে পড়ি। অনেক চেষ্টা করেও দু চোখের পাতা এক করতে পারি না। আবার জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমার হলো কি? হঠাৎ দিদির কথা মনে হলো। অনেক অল্প বয়স থেকেই আমি দিদির ঘরে থাকছি। গত রাত্রিতেও আমি দিদির ঘরে শুয়েছি। দিদি শুধু যুবতী না, পরমা সুন্দরী, লাবণ্য লালিত্যের প্রতিমূর্তি কিন্তু না। দিদি কাউকে মোহগ্রস্ত করে না, মুগ্ধ করে। সব মিলিয়ে দিদি গঙ্গার মতো স্নিগ্ধ, শান্ত, পবিত্র। ওর সান্নিধ্যে মন যেন শুদ্ধ হয়, মনে আগুন জ্বলে ওঠে না। আর রাঙা বৌদি? হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখতেই আমি চমকে উঠি। পাপাই, তুমি ঘুমোওনি? না, ঘুম আসছে না। বাড়ির জন্য মন খারাপ লাগছে? না না, ওসব কিছু না। তবে ঘুমোওনি কেন? জানো কটা বাজে? আমি প্রশ্ন করি না, শুধু ওর দিকে তাকিয়ে থাকি। 3:30 বাজে। এবার আমি প্রশ্ন করি, তুমি ঘুমোওনি? আমি তো ঘুমোচ্ছিলাম, বাথরুম যাবার জন্য উঠেছি। আমি কোনো কথা বলি না, বলতে পারি না তোমার কথা ভাবছি বলে ঘুম আসছে না। বলো না পাপাই, ঘুমোওনি কেন? তোমার কি কোনো অসুবিধে হচ্ছে? আমি শুধু মাথা নেড়ে বলি, না। প্লিজ পাপাই, বলো কেন ঘুমোওনি? তুমি না ঘুমোলে কি আমি ঘুমোতে পারি? 2-1 মিনিট মুখ নিচু করে থাকার পর বলি, কোনোদিন তো এভাবে একটা ঘরে একলা থাকিনি, তাই। রাঙা বৌদি একটু হেসে বলে, এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি আর একটি কথা না বলে বিছানায় শুই। ও আধশোয়া অবস্থায় আমার মুখে, মাথায় হাত বুলিয়ে দেয়। বোধহয় 2-5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ি। সেদিন দুপুরে রাঙাদা বাড়িতে এসেই আমাকে বলল, পাপাই, 5টার সময় তোকে নিয়ে ভাইস প্রিন্সিপাল অনিমেষবাবুর বাড়ি যাব। হ্যাঁ, রাঙাদার সঙ্গে আমি অনিমেষবাবুর বাড়ি যাই। প্রণাম করতেই উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, ভালো থাকো। আমরা বসতেই উনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি হায়ার সেকেন্ডারিতে যে নম্বর পেয়েছো তাতে তোমার ভর্তি হতে কোনো সমস্যা হবে না। আমি প্রিন্সিপালকেও তোমার কথা বলেছি। উনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেকে নিশ্চয়ই ভর্তি করে নেব। শুনে আমি খুশি হই। এবার অনিমেষবাবু একটু হেসে বলেন, রানাঘাটের অনেক ছেলে মেয়েই কলকাতার কলেজে পড়তে যায়, আর তুমি কলকাতার ছেলে হয়েও এখানে পড়তে চাও, আমরা তো খুশি হবই। উনি একটু থেমে বলেন,
তোমার দাদা আমাকে বলেছেন তোমাকে জোর করে বিকম পড়াবার জন্য তোমার 2 বছর নষ্ট হয়েছে। এবার যখন নিজের ইচ্ছাতেই বিয়ে পড়বে তখন নিশ্চয়ই তোমার রেজাল্ট ভালো হবে। রাঙাদা বলল, স্যার, আপনাকে কিন্তু আমার এই ভাইয়ের দিকে একটু নজর রাখতে হবে। দেখুন জগদীশবাবু, আপনি দোকানদারি করলেও আপনার মতো ভদ্র সভ্য দোকানদার রানাঘাটে বিশেষ নেই। সেই জন্য আমরা অনেকেই আপনাকে পছন্দ করি। আপনার ভাইকে শুধু আমি কেন, আরও অনেক অধ্যাপকরাই বিশেষ নজর দেবেন। আপনার কিছু ভাবতে হবে না। বিদায় নেবার আগে অনিমেষবাবু আমাকে বললেন, কাল 3টের পর কলেজে আমার সঙ্গে দেখা করবে। আমি বইপত্তরের কথা বলে দেব। শুধু শুধু সময় নষ্ট না করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আমি মাথা নেড়ে সম্মতি জানাই। প্রণাম করে বিদায় নিই। দেখতে দেখতে কদিনের মধ্যেই আমার জীবনধারা বদলে গেল রাঙাদা রাঙা বৌদির জন্য। অনিমেষবাবুর কাছ থেকে বইপত্তরের নাম টাম জানার 3-4 দিনের মধ্যেই স্টুডেন্ট লাইব্রেরিকে দিয়ে রাঙাদার সব বই কলকাতা থেকে আনিয়ে দিলেন। হরিপদদার সঙ্গে গিয়ে আমি নিজে খাতা টাতা কিনলাম। একদিন দুপুরে খেতে বসে রাঙাদা রাঙা বৌদিকে বলল, তুমি খেয়াল রেখো পাপাইয়ের কখন কি দরকার, যখন যা দরকার কিনে দিও। রাঙাদা আমাকে বলে, যখন যা দরকার বৌদিকে বলবি, কোনো দ্বিধা করিস না। আমি একটু হেসে বলি, দ্বিধা করব কেন? এবার রাঙা বৌদি রাঙাদাকে বলে, তুমি পাপাইকে একটা সাইকেল কিনে দেবে না? সাইকেল না হলে কলেজ যাবে কি করে? রাঙাদা চাপা হাসি হেসে বলে, আমি সাইকেলের কথা কানাইদাকে বলেছি। উনি বললেন 4-5 দিনের মধ্যেই নতুন মডেলের সাইকেলের লট আসবে, তারপর পাপাইকে ওর দোকানে নিয়ে যাব। হ্যাঁ, আমার নতুন সাইকেলও হয়েছে। রোজই সাইকেলে শহরের এদিক ওদিক একটু ঘুরে দেখি। হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরোবার পরপরই আমার অ্যাডমিশন হয়ে গেল। বইপত্র আসার সঙ্গে সঙ্গে পড়াশোনাও শুরু করেছি। দেখতে দেখতে কলেজে ক্লাসও শুরু হলো। এখন আমার দিনের শুরু হয় ভোর 4:30। বাথরুম পর্ব শেষ করে 5টার আগেই বেরিয়ে পড়ি। দিঘির ওখানে গিয়ে কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর দৌড়ই। বাড়ি ফিরি 6:45। ঠিক ওই সময় রাঙাদা আসে। আমরা 3 জনে একসঙ্গে চা খাই। খবরের কাগজ এলে রাঙাদা কাগজ পড়তে শুরু করে। আমি আমার ঘরে যাই, রাঙা বৌদি যায় রান্নাঘরে। আমি জামা প্যান্ট ছেড়ে পায়জামা গেঞ্জি পরে পড়তে বসতে না বসতেই রাঙা বৌদি 1 গ্লাস দুধ নিয়ে হাজির হয়। দুধ খেয়ে ঘন্টা 2 পড়াশোনা করি। তারপর চান টান করে কলেজে যাবার প্যান্ট শার্ট পরতে পরতেই রাঙাদা দরজার সামনে এসে বলে, পাপাই চল খেয়ে নি। তরকারি দিয়ে 4-5টা রুটি খেয়েই কলেজ যাই। অধিকাংশ দিনই 1টার মধ্যে ক্লাস শেষ হলেই ফিরে আসি বাড়ি। আমি আর রাঙা বৌদি একসঙ্গে খেতে বসি। রাঙাদা আগেই খেয়ে নেয়। ও মুচকি হেসে জিজ্ঞেস করে, পাপাই সত্যি করে বলো তো কজন মেয়ের সঙ্গে ভাব হলো? আমি একটু হেসে বলি, তুমি যে অর্থে ভাবের খবর জানতে চাইছো সেরকম ভাব কোনো মেয়ের সঙ্গেই হয়নি, হবেও না। তোমার মতো হ্যান্ডসাম ছেলের প্রেমে পড়বে না কোনো মেয়ে, তাই কখনো হয়? যদি কোনো মেয়ে মনে মনে আমাকে ভালোবাসে তাতে তো আমার কোনো ভূমিকা নেই, তবে প্রেম ট্রেম আমার পোষায় না। ইস, কি সাধু পুরুষ! তুমি বিশ্বাস করো, আমাদের কলোনির অনেক মেয়ের সঙ্গেই আমার বন্ধুত্ব মেলামেশা আছে, কিন্তু কারোর সঙ্গেই প্রেম ট্রেমের ব্যাপার নেই। নেই বলে যে হবে না তা তোমাকে কে বলল? অন্তত 3 বছর তো তোমার কাছে আছি, তুমি দেখে নিও। দেখব তো বটেই। খাওয়া দাওয়ার পর্ব মিটলে আমরা কিছুক্ষণ কথাবার্তা বলি, তবে খুব বেশিক্ষণ নয়। আজকাল আমি দুপুরে ঘণ্টাখানেকের জন্য ঘুমোই। রাঙাদা আর আমি একই সঙ্গে ঘুম থেকে উঠি। একটু পরেই রাঙা বৌদি চা আনে। আমরা সবাই রাঙাদার ঘরে বসেই চা খাই। চা খেতে খেতেই রাঙাদা আমাকে জিজ্ঞেস করে, তোর কলেজ কেমন লাগছে? ভালোই। অনিমেষবাবু তোদের ক্লাস নেন? হ্যাঁ হ্যাঁ, উনি তো পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট পেপার পড়াচ্ছেন। উনি কেমন পড়ান? বেশ ভালো। আমি একটু হেসে বলি, উনি প্রায় রোজই আমাকে একটা না একটা প্রশ্ন করেন। আমি ঠিকমতো উত্তর দিতে পারি বলে উনি ক্লাসের সবার সামনেই আমার প্রশংসা করেন।
রাঙাদা একটু হেসে বলে, আসলে উনি দেখছেন তুই ঠিকমতো পড়াশোনা করছিস কিনা। তা আমি বুঝেছি। ওইসব কথাবার্তা চলতে চলতে রিকশা এসে যায়। রাঙাদা দোকানে রওনা হন। আমরা দুজনে সদর দরজায় দাঁড়িয়ে ওকে বিদায় জানাই। আবার আমরা দুজনে চা খাই। রাঙা বৌদি, তুমি কোথাও যাও না কেন? কি করে যাব? একে সংসারের কাজকর্ম, তার উপরেই বাড়ি। কার ভরসায় আমি বাড়ি থেকে বেরোবো? হ্যাঁ, সত্যি সমস্যা। ভালো ভালো কত সিনেমা আসে, কিন্তু ইচ্ছে থাকলেও যেতে পারি না। ইদানিং 2 বছরের মধ্যে খুকির পাল্লায় পড়ে 19শে এপ্রিল আর কড়ি দিয়ে কিনলাম দেখতে পেলাম। একটু থেমেও বলে, কলকাতায় কত ভালো ভালো নাচের প্রোগ্রাম হয়, কিন্তু আমার কপালে ওসব দেখা নেই। খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই। ওর কথার মাঝখানেই আমি জিজ্ঞেস করি, এখানে নাচের অনুষ্ঠান হয় না? বছর 2 আগে মমতা শঙ্কর তার দল নিয়ে এসেছিল, কিন্তু যথারীতি আমি যেতে পারিনি। সন্ধে লাগতে না লাগতেই রাঙা বৌদি রাত্রে রান্না করতে যায়। চান করে আমি পড়তে বসি। ঘণ্টাখানেক পর হঠাৎ একটা প্লেট হাতে করে রাঙা বৌদি এসে হাজির হয়। পাপাই, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। এ কি, তুমি মোগলাই পরোটা বানিয়েছ? মোগলাই পরোটার প্লেটটা আমার হাতে দিয়েও বলে, সত্যি খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি এক টুকরো মুখে দিয়েই হেসে বলি, হে তো অনাদির মোগলাই পরোটা, ফার্স্ট ক্লাস হয়েছে। বাঁচিয়েছ, অনেকদিন পর করলাম বলে মনে মনে ভয় ছিল। তা হতে পারে, কিন্তু সত্যি ভালো হয়েছে। আজকের ডিনারের মেনু কি জানো? কি? মোগলাই পরোটা, মাংস আর পুডিং। লাভলি। তোমার দাদা আজ রাত্রিরের খাবার দেখে অবাক হয়ে যাবে। অবাক হবার মতোই ব্যাপার, কোনো মধ্যবিত্তের বাড়িতে এসব হয়? আমার পড়ার টেবিলের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েও বলে, দেখো পাপাই, বৈচিত্র্যই আনন্দ, বৈচিত্র্যই জীবন। নানা ঋতুর পরিবর্তে যদি 12 মাসই শরৎকাল হতো আর প্রত্যেক মাসই দুর্গাপূজা হতো, তাহলে কি খুব ভালো লাগতো? ঠিক বলেছ। রবীন্দ্রনাথকে এই জন্য মহাকবি বলি, কারণ তাঁর সৃষ্টিতে আছে অভাবনীয় বৈচিত্র্য। আমি সম্মতিতে মাথা নাড়ি। যার জীবনে বৈচিত্র্য নেই সে তো মৃত, যেমন আমি। তোমার চিন্তায়, ভাবনায়, মনে যত বৈচিত্র্য আছে তা কজনের মধ্যে দেখা যায়? আচ্ছা, তুমি পড়ো, আমি যাই। আমার হাত থেকে খালি প্লেট নিয়েই রাঙা বৌদি সত্যি সত্যি লাফাতে লাফাতে উঠোন পার হয়ে রান্নাঘরে ঢোকে। রাঙা বৌদিকে যত দেখছি, যত ওর কথা শুনছি, আমি তত অবাক হয়ে যাচ্ছি। মধ্যবিত্ত বাড়ির কজন মেয়ে বউ ওর মতো কথা বলতে পারে? ও রান্নাঘরে যাবার পরও আমি সঙ্গে সঙ্গে পড়তে শুরু করতে পারি না। ওর কথাই ভাবি, তারপর আবার পড়াশোনায় মন দিই। হঠাৎ ঘড়িতে দেখি 9টা বাজে। আমি বইপত্র গুছিয়ে রেখে উঠতেই দেখি রাঙা বৌদি দরজার পাশে দাঁড়িয়ে হাসছে। আমি 2-1 মিনিট ওর দিকে চেয়ে থাকার পর বলি, ইউ লুক চার্মিং। শুনতে ভালোই লাগলো, কিন্তু কেউ তো চার্মড হলো না। হতেই পারে না। রাঙা বৌদি ধীর পদক্ষেপে এগিয়ে এসে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে বলে, আর পড়বে না? না, সকাল সন্ধে নিয়ম করে প্রতিদিন 1 ঘণ্টা 4 পড়লেই যথেষ্ট। আমিও তাই মনে করি। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, তুমি কি টিফিন ক্যারিয়ারে রাঙাদার খাবার দাবার ভরে রেখেছ? না, আজ হরিপদ দোকান বন্ধ হবার পর আসবে। ও আসার পরই আমি সঙ্গে সঙ্গে পরোটা তৈরি করব। এত আগে করলে তো ঠান্ডা হয়ে যাবে। আমি একটু হেসে বলি, রাঙাদাকে সুখে রাখার জন্য তুমি কতভাবে কত কি করো। ও একটু হেসে বলে, শুধু তোমার দাদার কথা কেন বলছো? আমি কি তোমাকে সুখে রাখার চেষ্টা করছি না? 100 বার করছো। রাঙা বৌদি আমার বিছানায় বসতেই আমি চেয়ার ঘুরিয়ে ওর মুখোমুখি বসি। ওকে দেখি, জিজ্ঞেস করি, তোমার প্রত্যেকটা শাড়ি ভারী সুন্দর। তুমি কি নিজেই শাড়ি পছন্দ করো নাকি রাঙাদা? আমার অধিকাংশ শাড়ি খুকির পছন্দ করা।
ও এলে আমাকে জোর করে টেনে নিয়ে যায় তোমার দাদার দোকানে, আর পছন্দ মতো 3-4টে শাড়ি নিয়ে আমাকে দেয়। হ্যাঁ, দিদির পছন্দ সত্যিই ভালো। ওর রুচিবোধ আমার খুব ভালো লাগে। তবে দিদির মতো তোমাকে যে কোনো শাড়িতেই দারুণ লাগে। দুজনেই তো পরমা সুন্দরী। আমাকে দেখতে খারাপ না হলেও খুকির মতো লালিত্য আমার নেই। বলতে পারি না, শুধু তুমি সুন্দরী না, তোমার চোখে, মুখে, হাসিতে ও সর্বাঙ্গে যে ভরা যৌবনের মাতলামি চলছে, তা যে অগ্রাহ্য করার ক্ষমতা অনেক সাধু সন্ন্যাসীরও নেই। শুধু বলি, দিদির বিষয় ঠিকই বলেছ, কিন্তু তোমার মধ্যে এমন কি আছে যা দিদির নেই? আমার মুখের কথা শেষ হতেই ও বলে, আমার মধ্যে যে কালবৈশাখীর ঝড় লুকিয়ে আছে তা খুকির মধ্যে নেই। ঠিক বলেছ। ও আপন মনে একটু হেসে বলে, আমি জানি আমার মধ্যে আমারই 2টো শত্রু লুকিয়ে আছে। ওর কথার অর্থ বুঝতে পারি না, জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকি। ও মাথা নেড়ে বলে, এখনই সে 2টো শত্রুর কথা বলবো না। একটু পরেই হরিপদদা আসে। রাঙা বৌদি 2টো মোগলাই পরোটা তৈরি করেই মাংস গরম করে 2টো স্টিলের পাত্রে রেখে একটা পলিথিন ব্যাগে ভরে হরিপদদার হাতে দিয়ে বলে, দাদা যেন এখনই খেয়ে নেন, যে খাবার দিলাম তা পরে খেলে ভালো লাগবে না। হরিপদদা মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। পাপাই এখন খাবে তো? চলো দুজনেই খেয়ে নিই। ওর পিছন পিছন রান্নাঘরে ঢুকেই বলি, আমার জন্য একটা করবে। একটা খাবে কেন? তুমি 2টো খাবে। না না রাঙা বৌদি, আমি 2টো পারবো না, আমারও তো খিদে নেই। যাই হোক, দুজনে খেতে বসি। খেতে খেতেই জিজ্ঞেস করি, হঠাৎ আজ মোগলাই পরোটা করলে কেন? বুলা আমাদের বাড়িতে ছাড়া আরও একটা বাড়িতে কাজ করে সংসার চালায়। কেন, ওর স্বামী? সে হতভাগা অন্য একটা মেয়েকে নিয়ে শ্যামনগরে থাকে, তাই তো বুলাকেই কাজ করে নিজের আর 2টো মেয়ের সব খরচ চালাতে হয়। তাই বুঝি ওকে রোজ খাবার দাবার দাও? যা থাকে তাই দিই। ও একটু থেমে বলে, আজ বুলার বড় মেয়ের জন্মদিন, তোমার দাদা ওর জন্য একটা খুব সুন্দর জামা এনে দিলেন, আর আমি ভাবলাম আজ অন্তত ওরা সবাই মুখরোচক কিছু। শুনে আমার ভালো লাগে। বলি, খুব ভালো করেছ। খেয়ে দিয়ে উঠতে উঠতে রাঙা বৌদি বলে, তোমাকে আস্তে আস্তে আমার জীবনের কথা বলবো, তাহলেই বুঝবে কেন বুলার 2টো মেয়েকে আমি ভালোবাসি। আজই বলবে। ও আমার প্লেট বাটি তুলেই বলে, আগে ঘরে যাই তো, তারপর দেখা যাবে। আমি হাত মুখ ধোয়ার সময় রাঙা বৌদি বলল, পাপাই তুমি ঘরে যাও, আমি তালা টালা লাগিয়ে আসছি। আমি আমার ঘরে আসি। একটু পরে রাঙা বৌদিও ওর বালিশ নিয়ে আমার ঘরে পা দিয়েই বলে, তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হয় শুনলে তোমার বন্ধুরা কি বলবে বলো তো? আমাকে তো ঘুম পাড়িয়ে দিতে হয় না, শুধু বলি একটু কাছে থাকো, ওই একই ব্যাপার। যাই হোক, ও বালিশ পিঠে দিয়ে আমার পাশে বসেই বলে, বলো কি জানতে চাও? তোমার ছোটবেলার কথা। অধীরবাবু সাঁইথিয়ায় একটা অয়েল মিলের ক্যাশিয়ার, অনেক দিনের বিশ্বাসী কর্মচারী বলে মিল মালিক ওকে ভালোই মাইনে দেয়। সিনেমা রোডের পৈতৃক দোতলা বাড়ির উপরতলায় উনি সস্ত্রীক থাকেন। একতলার সামনের দিকে 2টি ঘর ভাড়া দিয়েছেন 2টি দোকানদারকে। ভেতর দিকের একটা ঘর, রান্নাঘর, বাথরুম ভাড়া দিয়েছেন বিডিও অফিসের এক কর্মচারীকে। অন্য 2 ভাইকে রামপুরহাটের বাড়ি আর মুরারইয়ের চাষ আবাদের জমি দেবার পর অধীরবাবুর ভাগেও কিছু চাষ আবাদের জমি জুটেছে পৈতৃক সূত্রে। তবে সেসব জমি মুরারইতে না, সাঁইথিয়া শহরের 2-2.5 কিলোমিটার দূরে শিউরি যাবার পুরনো রাস্তার ধারে। সব মিলিয়ে অধীরবাবুর আয় বেশ ভালোই। কিন্তু আয় ভালো হলে কি হবে? আয়ের 12 আনা টাকাই উড়িয়ে দেন মদের পিছনে। প্রতিদিন আকণ্ঠ মদ খেয়ে বাড়ি ফেরেন রাত 10টা-11টায়। সারা সাঁইথিয়া শহরের লোক ওকে রাস্তা দিয়ে যেতে দেখলেই বলে, ওই যে মাতাল অধীর যাচ্ছে। ওর আরও একটি গুণ আছে, প্রতি রাত্রে স্ত্রীকে গালাগাল দেওয়া আর নির্যাতন করা, এবং এই কাজটি এমন ভিড় দর্পে করেন যে মাঝে মাঝেই প্রতিবেশীরা ছুটে এসে
ওকে তিরস্কার করতে বাধ্য হন। মজার কথা, অধীরবাবু যত নিন্দিত, ওর স্ত্রী তত বেশি প্রশংসিত। যমুনা দেবী সত্যিই পরমা সুন্দরী। পাড়ার বৃদ্ধারা বলেন, অধীরের বউ সাক্ষাৎ মা দুর্গা। ওর যেমন রূপ তেমনই গুণ। কচি কাঁচা থেকে শুরু করে পাড়ার বুড়ো বুড়িরা পর্যন্ত ওকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আরও একটা বিশেষ কারণে, যমুনা দেবী খুব ভালো গান গাইতেন, বিশেষ করে শ্যামা সঙ্গীত। বিয়ের 6 বছর পর যমুনা দেবীর মেয়ে হয় সিউড়ি হাসপাতালে। মেয়ে হয়েছে শুনে অধীরবাবু ব্যস্ততার অচিরায় হাসপাতালেও গেলেন না। শুধু তাই না, মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর যমুনা দেবীকে নিত্য গঞ্জনা সহ্য করতে হতো স্বামীর কাছে। তুমি তো আচ্ছা অপয়া, প্রথমেই একটা মেয়ে হলো, ছি ছি, লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে? যমুনা দেবী কিছু বলেন না। যে স্বামী সন্তানের জন্ম দিয়েও এই ধরনের কথা বলে, তাকে বলে লাভ কি? তুমি আমার ঘরে শোবে না, তোমার মেয়ের জ্বালাতনে আমার ঘুম হবে না, তাছাড়া পেচ্ছাপ পায়খানা করে বিছানার 12টা বাজাবে। যমুনা দেবীর একটা বড় ত্রুটি ছিল, উনি ঝগড়াও করতে পারতেন না, প্রতিবাদও করতেন না। নীরবে সব সহ্য করতেন মেয়ের মুখ চেয়ে। তাছাড়া করবেনই বা কি? যার বাবা নেই, মা নেই, সে যাবে কোথায়? এইভাবেই দিন কাটে, বছর ঘুরে যায়। নিরঞ্জনবাবুর মা যমুনা দেবীর মেয়েকে কোলে নিয়ে একগাল হেসে বলেন, বৌমা, আমি পুরুষ হলে এই এক মাথা পাকা চুল নিয়েও তোমার মেয়েকে বিয়ে করতাম। আহা হা, কি সুন্দর মুখখানা, কি সুন্দর চোখ দুটো, এ মেয়ের মাথায় দারুণ চুল হবে। কেষ্টবাবুর স্ত্রী হাসতে হাসতে বলেন, সত্যি যমুনা, তোর মেয়েটা দারুণ দেখতে হবে। এই মেয়েকে বিয়ে করার জন্য বহু ভালো ভালো ছেলে তোর পায়ে লুটিয়ে পড়বে। ওদের কথা শুনে যমুনা দেবী খুশি হন, একটু হাসেন। রাত্রে স্বামী বাড়ি ফেরার পর যমুনা দেবী কথায় কথায় ওকে জানালেন মেয়ের সম্পর্কে নিরঞ্জনবাবুর মা আর কেষ্টবাবুর স্ত্রী কি বলেছেন। হাজার হোক, মা তো। সন্তানের রূপের প্রশংসার কথা স্বামীকে না বলে থাকতে পারলেন না। ব্যাস, মাতাল অধীর স্ত্রীকে এক লাথি মেরে ফেলে দিয়ে বললেন, তুই কি তোর মেয়েকে বেশ্যা করবি যে তার রূপের প্রশংসা শুনে গলে যাচ্ছিস? অসহ্য যন্ত্রণার মধ্যে যমুনা দেবী চিৎকার করে ওঠেন, তুমি একটা পশু, জানোয়ার, মাতাল, বদমাইশ। সঙ্গে সঙ্গে অধীর বিক্রমে মাতাল অধীর শুরু করলেন চোরের মার। একটা দীর্ঘশ্বাস ফেলে রাঙা বৌদি বলে, বুঝলে পাপাই বাবু, আমি হচ্ছি ওই মাতাল অধীরের মেয়ে। চিরদুঃখিনী যমুনা দেবী এই হতভাগিনীর গর্ভধারিণী। আমিও পিঠে বালিশ দিয়ে ওর পাশে বসে 2 হাতের মুঠোয় ওর একটা হাত ধরে চুপ করে বসে থাকি। ও বলে, আমার ধারণা বাবার কাছে চোরের মার খেয়েই মার পেটে এমন আঘাত লাগে যে 3 দিন পরেই রক্তক্ষরণে ওর মৃত্যু হয়। তাই নাকি? তাই তো মনে হয়। একটু চুপ করে থাকার পর জিজ্ঞেস করি, তারপর কি হলো? আমার গুণধর পিতৃদেব কাল বিলম্ব না করিয়া পুনরায় বিবাহ করিলেন এবং আমার বিমাতা ঠাকুরানী আমাকে কথায় কথায় প্রহার করিয়া আমাকে ভদ্র করিবার ব্রতে আত্মনিয়োগ করিলেন। তখন তোমার বয়স কত? 4.5। তারপর মার শিক্ষায় আমি অত্যন্ত খারাপ হয়েছি বলে বাবা আমাকে আমার মাসির কাছে রেখে দিয়ে জন্মের মতো দায়িত্ব শেষ করলেন। তোমার মাসি কোথায় থাকতেন? মালদা। ওই বয়স থেকেই তুমি মাসির কাছে থেকেছ? হ্যাঁ, থাকতে বাধ্য হয়েছি। কেন বলছো বাধ্য হয়েছি? আর তো কেউ ছিল না যিনি আমাকে 2 বেলা খেতে দেবেন আর থাকতে দেবেন। মাসি তোমাকে ভালোবাসতেন। নেহাত ছোট বোনের মেয়ে, তাই ফেলে দিতে পারেননি। আর মেশো, তিনি আমাকে একটা উৎপাতই মনে করতেন। তার মানে ওখানেও খুব সুখে ছিলে, তাই না? কিন্তু ওরা তো তোমাকে স্কুলে পড়িয়েছেন, নাচ গান শিখিয়েছেন। রাঙা বৌদি একটু হেসে বলে, একদিনেই সব শুনবে? ঘুম পাচ্ছে না? তুমি বলো। আমার যে ঘুম পাচ্ছে, বেশ মাথাও ধরেছে। আচ্ছা তুমি শো, আমি মাথা টিপে দিচ্ছি। সত্যি আমি শোবো? হ্যাঁ হ্যাঁ, শো। তোমাকে তো সারাদিন কাজ করতে হয়,
কতক্ষণ আর বসে থাকবে? আমি পিঠে বালিশ দিয়ে বসে থাকলেও রাঙা বৌদি শুয়ে পড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে হাই তুলেই বলে, তুমি অন্তত আধশোয়া হয়ে বসো, তা না হলে আমার অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, আমি আধশোয়া অবস্থাতেই বসে ওর মাথা টিপে দিই। আজ বিকেল থেকেই মাথা ধরেছে, কিন্তু এখন কপালের দুপাশ যেন দপদপ করছে। আর কথা বলো না। না, রাঙা বৌদি আর কথা বলে না। আমি ওর কপাল টিপে দিই, মাঝে মাঝে মাথায় মুখে হাত বুলিয়ে দিই, কিন্তু হঠাৎ হাত থেমে যায়। আবছা আলোয় ওকে দেখি আর বড্ড মায়া হয়। ইচ্ছা করে একটু আদর করি, সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করি। মনে মনে বলি, আমার কি অধিকার ওকে আদর করব? আমি আবার ওর মাথা টিপে দিই, মাথায় মুখে হাত বুলিয়ে দিই। একটু পরে আমারও হাই ওঠে, ঘুম পায়। একবার নিচু হয়ে ওর মুখখানা দেখি, মনে হলো ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই ও পাশ ফিরে শুয়ে আমার কোলের উপর একটা হাত রাখে। আমি আবার হাই তুলি, চোখের পাতা বুজে আসে, তবু আমি আস্তে আস্তে ওর মাথায় মুখে হাত দিই। মাঝে মাঝেই ঘুমের ঘোরে হাত থেমে যায়, বুঝতেই পারি না আমি কখন ঘুমিয়ে পড়েছি। বহুদিনের অভ্যাস মতো 4:30 ঘুম ভাঙে। তখন দেখি রাঙা বৌদি আমাকে জড়িয়ে অঘরে ঘুমোচ্ছে। আমার সারা শরীর দিয়ে এক অনাস্বাদিত আনন্দের বন্যা বয়ে যায়। আমি উঠি না, উঠতে পারি না, ইচ্ছাও করে না। আমি বিস্ময়মুগ্ধ অপলক দৃষ্টিতে ওকে দেখি, বিভোর হয়ে দেখি। ঠিক জানি না কতক্ষণ ওইভাবে ওকে দেখেছি। ও চোখ মেলে তাকাতেই আমার সম্বিত ফিরে আসে। লজ্জায় দৃষ্টি ঘুরিয়ে নিই। রাঙা বৌদি আমার মুখের ওপর একটি হাত রেখে বলে, আমার কপাল টিপে মাথায় মুখে হাত দিচ্ছিলে বলে এত ভালো লাগছিল যে ঘুমিয়েই পড়ি। আমিও একটু পরে ঘুমিয়ে পড়ি। আমি শুয়েছি বলে কি তোমার অসুবিধে হয়েছে? না না, অসুবিধে কি হবে, কোনো অসুবিধে হয়নি। সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, তোমার কি অসুবিধে হয়েছে? আমি আর খুকি যদি এখানে শুতে পারি, তাহলে তুমি থাকলে অসুবিধে কি হবে? এবার ও আমার চোখের উপর চোখ রেখে বলে, আজ দৌড়তে গেলে না কেন? আমি একটু চাপা হাসি হেসে বলি, ইচ্ছে হলো না। আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশান আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।